প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি মূলত যারা 2021 সালে তোমরা পরীক্ষা দেবে, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে বোর্ড কর্তৃক প্রকাশিত অ্যাসাইনমেন্ট যেটি প্রকাশিত হয়েছে প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে, আমি আজকে যেটি আলোচনা করব তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার 1 নিয়ে। এটি অ্যাসাইনমেন্ট নাম্বার প্রথমটি সেটি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপর। এটি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে। আচ্ছা, আসো এখন দেখি যে অ্যাসাইনমেন্টটি কি। তোমরা এটি সম্পর্কে নিশ্চয়ই জানো এবং দেখেছো। আমি সময় স্বল্পতার জন্য প্রশ্নগুলো বলতেছি না, পরবর্তীতে যে দিক নির্দেশনা দিব প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে, সেখানে প্রত্যেকটা প্রশ্ন বলবো এবং আলোচনা করব। এখন দেখো উদ্দীপকটা কি, এখানে উদ্দীপকটা কি বলেছে দেখো। একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে P of 3, -4, 5 ও কিউ দেখো কিউ of 2, -1, 1। এখানে P ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে P ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করো। এই উদ্দীপকের উপরে 6টি প্রশ্ন দেয়া রয়েছে। 6টা প্রশ্নেরই দেখো, 6টা প্রশ্নের উপর একটা প্রশ্নের ক এর জন্য নির্ধারিত যেটি নাম্বার হলো 3, খ এর জন্য এখানে নাম্বার নির্ধারণ করা হয়েছে 2, গ এর জন্য নাম্বার হলো 3, ঘ এর জন্য দেখো, ঘ এর জন্য নাম্বার 3, নাম্বারের জন্য 2 নাম্বার, আর চ এর জন্য 3 নম্বর নির্ধারণ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, এখন প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ক থেকে চ পর্যন্ত যে 6টি প্রশ্ন রয়েছে, সেই 6টি প্রশ্ন সম্পর্কে আমি কিছু দিক নির্দেশনা দেব। সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করবে। আচ্ছা, প্রথম যে এই উদ্দীপকের উপরে প্রথম যেটি বলেছে প্রশ্ন কয়ে কি দেখো, পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলেছে। পি কিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। এটি যদি তোমরা যথাযোগ্য মানে যা যা তথ্য লাগে সেগুলো অনুসারে অবস্থান ভেক্টর এবং পি কিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করতে পারো, তাহলে ফুলফিল 3 নাম্বার পাবে। এখন দেখো কটা কিভাবে নির্ণয় করবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের লিখতে হবে ক নং প্রশ্নের উত্তর। দেয়া আছে তো পি বিন্দুর স্থানাঙ্ক কি 3, -4, 5 এটি দেওয়া আছে। এর অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করবে দেখো, তোমরা এভাবে লিখবে যে আমরা জানি এক্স ওয়াই জেড স্থানাঙ্ক বিশিষ্ট কোনো বিন্দুর অবস্থান ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। আচ্ছা, এর জন্য দেখো চিত্রটা কি, এই চিত্রটি রয়েছে দেখো। আমরা কি অবস্থান ভেক্টরের সংজ্ঞা থেকে কি জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য, অর্থাৎ এই মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে দেখো পি ভেক্টর ব্যবহার করে হচ্ছে, একেই বলতেছি আমরা কি এখানে অবস্থান ভেক্টর। আচ্ছা, তাহলে দেখো অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্য আমি সংক্ষিপ্তভাবে একটু তোমরা যদিও পড়ে আসো একটু দেখো, এটা কি মূল বিন্দুটা হচ্ছে কি আদি বিন্দু এবং এটা পি, এখানে এটা হলো শেষ বিন্দু। অর্থাৎ এইভাবে যদি অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাও, এটি নির্ণয় করার মূলত সূত্র কি, এখানে দেখো 3, -0, -4, -0। এখানে যদি দেখো এক্স ওয়াই জেড এটাকে ভাবো, তাহলে সূত্র আসে কি এক্স -0, ওয়াই -0, জেড -0, আর এখানে একক ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তো আছেই। সেই অনুযায়ী দেখো সূত্র এসেছে কি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। তাহলে আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর তোমরা এইভাবে নির্ণয় করবে, এক্সের জায়গায় এক্সের মান বসাবে, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান, জেটের জায়গায় জেটের মান, এভাবে নির্ণয় করতে পারবে। অনুরূপভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করে নেবে। তারপরে দেখো এই যে অবস্থান ভেক্টর প্রথমটা পি বিন্দুর অবস্থান ভেক্টর এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো এখানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর পরবর্তীতে কি বলেছে যে পি কিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। এর জন্য তোমাদের কি করতে হবে দেখো, এখানে এই চিত্রে আসো, এখানে পি তো অবস্থান পি এর অবস্থান ভেক্টর এটা যে জানলে, আর একটা অবস্থান ভেক্টর এখানে আর একটা ভেক্টর কি কিউ এর মান বসালে, তাহলে আমরা শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ দিলাম,
তাহলে এখানে পি কিউ এর সমান, তাহলে পি কিউ এর অবস্থান ভেক্টর নির্ণয় করতে গেলে তোমাদের কী করতে হবে, এটা পিটা যদি আদি বিন্দু হয়, কিউটা হলো শেষ বিন্দু, তার মানে কিউ থেকে পি এটা বিয়োগ দিলে তোমরা এখানে মানটা যদি বসায় দাও তাহলে কিন্তু পাবে। এখানে দেখো ত্রিভুজ ও পি কিউ হতে পারে, ও পি কিউটা কোথা থেকে আসলো, এখানে দেখো ও পি কিউ, এই যে ও পি কিউ ত্রিভুজ হতে কী পেতে পারি, দেখো ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। দেখো ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। এখানে ওপি সমান কী লিখতে পারি, পি ভেক্টর, পি কিউ সমান কী লিখতে পারি, পি কিউ ভেক্টর, আর ও কিউ সমান কী লিখতে পারি, কিউ ভেক্টর। এই যে এভাবে করে দেওয়া আছে। তারপর এখান থেকে তোমরা পি কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর এটা পেয়ে যেতে পারো। এখানে কিউ ভেক্টরের মান পি ভেক্টরের মান বসিয়ে দিয়ে তোমরা যখন বিয়োগ করবে তখন কিন্তু পি কিউ ভেক্টরের মানটা পেয়ে যাবে। তারপরে দেখো এটা কেন করতেছি, দেখো পি কিউ ভেক্টরের সমান্তরালে যে একক ভেক্টর নির্ণয় করবে, এটি নির্ণয় করার সূত্র কি, এ ক্যাপ ইকুয়াল টু পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ ভেক্টরের মডুলাস, অর্থাৎ পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তো এই মানটা যদি পি কিউ ভেক্টরের মান এবং পি কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর এবং পি কিউ ভেক্টরের মানটা যদি নির্ণয় করতে পারো, তাহলে কিন্তু তোমরা পি কিউ ভেক্টরের সমান্তরালে যে একক ভেক্টর সেটির মান নির্ণয় করতে পারবে। এখানে দেখো পি কিউ ভেক্টরের মান যখন পেয়ে যাবে, তারপর কি করবে, এই মানটাকে তোমরা এই যে এই পি কিউ ভেক্টরের মানটা এভাবে বের করবে, স্কোয়ারিং করে দিলেই কিন্তু পেয়ে যাবে যে পি কিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টরের মান এভাবে নির্ণয় করবে এবং উত্তরটা এইভাবে উল্লেখ করে দেবে। শিক্ষার্থীরা, ক নং প্রশ্নের উত্তরে তোমরা এটা বুঝে গেলে। এখন আমরা আসব খ নং প্রশ্নের উত্তরে। খ নং প্রশ্নটাতে প্রথমে খ নং প্রশ্নটা কী বলেছে আমরা প্রথমত এটা দেখি। দেখো খ নং প্রশ্নে নির্ণয় করতে বলেছে কি, পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এটি আমরা দেখি যে কিভাবে আমরা এটি নির্ণয় করতে পারি। খ নং প্রশ্নের জন্য, খ নং প্রশ্নের জন্য দেখো ক থেকে আমরা নির্ণয় করে দেখলাম যে ক থেকে পেলাম পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, এই দুটি পেয়ে গেলাম। এখন দেখো ত্রিভুজের যে ক্ষেত্রফলটা নির্ণয় করবে সেক্ষেত্রে কীভাবে নির্ণয় করবে, আমরা তো জানি যে সামুদ্রিকের ক্ষেত্রফল কি, পি কিউ ভেক্টর মানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি নির্দেশ করি, তাহলে সেক্ষেত্রে সামুদ্রিকের ক্ষেত্রফল কী পাবো, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর মডুলাস। তাহলে এটি কিভাবে আসলো আমি তোমাদের একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিতে চাই। এখানে দেখো ক্রস গুণফলের ক্ষেত্রে এটা কিন্তু তোমরা শিখে এসেছো। দেখো ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা কি জানি যে যদি এ একটি ভেক্টর এবং বি ভেক্টর দুটি সন্নিহিত বাহুর কথাটির অর্থ কি, যে দুটি ভেক্টরে একটি বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো এ ভেক্টর এই বরাবর ক্রিয়ারত, বি ভেক্টর এই যে ক্রিয়ারত। এ ভেক্টর হতে বি ভেক্টরের দিকে, এ ভেক্টর যদি বি ভেক্টর বরাবর ক্রিয়ারত থাকে, তাহলে এ ভেক্টর বি ভেক্টরে আর এদের মধ্যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, দেখো তাহলে এর দিকটা কোন দিকে হবে, অর্থাৎ ডিরেকশনটা কোন দিকে হবে। যদি আমরা হাত দিয়ে দেখাতে চাই, তাহলে যে এ ভেক্টর হতে বি ভেক্টরের দিকে যদি আমরা দিক নির্দেশনা করি, যে এ ভেক্টর হতে বি ভেক্টরের দিকে এই বৃদ্ধাঙ্গুলটি যেদিকে নির্দেশ করবে, যেদিকে থাকবে, সেটি হলো এ এবং বি ভেক্টরের ডিরেকশন। তাহলে দেখো এই যে ডিরেকশন দেখা যাচ্ছে এ ক্রস বি ভেক্টরের এই যে ডিরেকশান এইটা, আর ইটা ক্যাপ দ্বারা এটি একক ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু, তাহলে কীভাবে লিখতে পারি, এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি, আর এই যে মধ্যবর্তী কোণ থিটা নিলাম, মধ্যবর্তী কোণের সাইন থিটা, আর ইটা ক্যাপ ক্রস গুণফলে তাহলে মানটা কী দাঁড়াচ্ছে, দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস। যদি মানটা আমরা যখনই বের করতে চাই তখনই কি মডুলাস চিহ্ন ব্যবহার করতে হয়, ক্রস গুণফলের মান এ বি সাইন থিটা, যদি ইটা ক্যাপ মানে কি, ইটা ক্যাপের মান হলো 1। এখন আসো সামুদ্রিকের ক্ষেত্রফলটা যে কীভাবে আসলো আমরা সেটি একটু দেখি। এই মনে করো ও পি কিউ আর এটি একটা সামুদ্রিক, এই সামুদ্রিকের এই যে দেখো ও পি বরাবর এ ভেক্টর এবং ও আর বরাবর বি ভেক্টর ক্রিয়ারত। আচ্ছা, এটিকে যদি আমরা ভূমি নির্দেশ করি, এই ভূমির উপরে এই যে লম্ব আর জি, এটি হলো লম্ব, আর জি ইকুয়াল টু এইচ হলো একটি লম্ব। আমরা কি জানি যে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। এক্ষেত্রে আমরা ভূমিটা কি করলাম, যে
ওপি বরাবর কি এ ভেক্টর ক্রিয়ারত, ওপি ভূমি হলো ওপি, এবং উচ্চতাটা কি, এই যে ভূমির উপরে যেটি লম্ব নির্দেশ করে সেটি অর্থাৎ এইচ, এটি হলো উচ্চতা। এখন দেখো ওপি, এই যে ওপি রেখার যে দৈর্ঘ্য, এইটি এ ভেক্টর, এই রেখার দৈর্ঘ্যটাই কি এই ভেক্টরের মান নির্দেশ করবে। অর্থাৎ আমরা কি লিখতে পারবো, ওপি ইকুয়াল টু এ ভেক্টর, আর এ ভেক্টরের মানটা কি শুধু এ, তাহলে এ লিখলাম। আর এই যে এইচ অর্থাৎ ভূমির উপরে যে লম্ব, এটি এই এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি থিটা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি জানি যে এখানে দেখো ও আর সমান কি বি ভেক্টর, এই রেখার দৈর্ঘ্যটাই কি এই বি ভেক্টরের মানটা নাকি নির্দেশ করবে বি ভেক্টরের মান। তাহলে ও আর ইকুয়াল টু বি ভেক্টরের মডুলাস যদি করি তাহলে বি ভেক্টরের মানটা কি পাচ্ছি বি। তাহলে এদের মধ্যবর্তী কোণ যেহেতু থিটা, এখানে এর যদি সাইন নেই আমরা তাহলে কি হবে সাইন থিটা। আমরা সাইন মানে কি জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্বটা কি এইচ, আর এখানে অতিভুজ মানে কি এই যে এই অতিভুজ ও আর বাহুটি হলো কি অতিভুজ ও আর ও আর সমান আমরা কি লিখতে পারি বি, তাহলে কি এইচ ডিভাইডেড বাই বি। তাহলে এইচ ইকুয়াল টু কী বের হচ্ছে আমাদের, এইচ ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে এখানে এই যে উচ্চতা এইচ এর মান কি লিখতে পারি বি সাইন থিটা। আচ্ছা, যেহেতু ক্রস গুণফলের ক্ষেত্রে একটু আগেই তো আমরা দেখলাম যে এই যে দেখো এ বি সাইন থিটার বদলে কী লেখা যায়, এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মডুলাস এর মান এই যে এ বি সাইন থিটা, এ বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। তাহলে আমরা এটা লিখতে পারতেছি। এখন দেখো এখানে যদি এ ভেক্টরের বদলে পি ভেক্টর এবং বি ভেক্টরের বদলে কিউ ভেক্টর দেই, তাহলে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফলটা কি দাঁড়ায়, যে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফলটি আমরা এটি পাচ্ছি। আচ্ছা, আমাদের তো বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখানে দেখো সামুদ্রিকটাকে যদি আমরা কেটে অর্ধেক দুই ভাগ করে ফেলি, এভাবে অর্ধেক করে ফেলি, দেখো দুইটা ত্রিভুজ পাচ্ছি না, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তার মানে কি দুইটা ত্রিভুজ হলে এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যেটি পেলাম এটির অর্ধেকটা হয়ে যাবে, মানে দুইটা ত্রিভুজ মানে কি অর্ধেক অর্ধেক করলে আমরা পাচ্ছি কি যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি পাচ্ছি, তাহলে পি ভেক্টর ও কিউ ভেক্টরের কোনো ত্রিভুজের যদি সন্নিহিত বাহু হলে, কোনো ত্রিভুজের যদি সন্নিহিত বাহু হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি দাঁড়ায় হাফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের মডুলাস। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কিন্তু তোমরা এখানে পেয়ে গেলে। এখানে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মানটা তোমরা বের করতে পারলেই কিন্তু এখানে এই মানটা বের করে নিয়ে এই যে দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের এই যে ক্রস গুণন দিয়ে এই ক্রস গুণনের মানটা বের করে নেওয়ার পর দেখো পি ভেক্টর কিউ ভেক্টর মডুলাস করে দিলে যে মানটা পাবে সেখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে বসিয়ে দিলেই কিন্তু তোমরা উত্তরটি পেয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, এখন আসি গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে কী বলেছে দেখো, গ নং প্রশ্নে আমাদের কী নির্ণয় করতে বলেছে, যে ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর মানে অপর একটি ভেক্টর আর এর মান দেয়া আছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। পি ভেক্টর কিউ ভেক্টর এবং আর ভেক্টর চিত্র একের ন্যায়, অর্থাৎ এই যে একটি ঘন সামুদ্রিক দিয়েছে এটির কথা বলেছে, চিত্র একের ন্যায় একটি ঘন সামুদ্রিকের 3টি বাহু নির্দেশ করলে সামুদ্রিকটির আয়তন নির্ণয় করো এবং উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। এটির জন্য নাম্বার নির্ধারণ করেছে 3। দেখো এই প্রশ্ন সম্পর্কে আমি কিছু দিক নির্দেশনা এখন তোমাদের দেব। এটি দেখো গ নং প্রশ্নে কী বলেছে, গ নং প্রশ্নের উত্তরের জন্য তোমাদের কী করতে, এই যে এটা হলো একটা ঘন সামুদ্রিক। এই ঘন সামুদ্রিকের জন্য দেখো আমরা এই ঘন সামুদ্রিকের এইটি কি, এইটাকে যদি আমরা একটা সারফেস ভাবি, এই সারফেসটির উপরে দেখো এই যে এইচ হলো কি, এই সারফেসটির উপরে এইচ হলো লম্ব। আচ্ছা, আমি তোমাদের এটা বোঝানোর সুবিধার্থে এখানে দেখো আলাদা করে একটা সামুদ্রিক দেখাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এখানে দেখো এই যে সামুদ্রিকটি, এখানে ও এ বি সি এটি একটি সামুদ্রিক। এই সামুদ্রিকের ভূমি হলো কি এটি, এই ভূমির উপরে লম্ব অঙ্কন করি, এদের লম্ব হলো এইচ। আমরা একটু আগেই কিন্তু একটা সামুদ্রিকের ব্যাখ্যা দেখছি অনুরূপী এরকমই। তাহলে কি
আমরা যদি এই সামুদ্রিকের এই যে এই ঘন সামুদ্রিকের আয়তন বের করতে চাই, তাহলে ঘন সামুদ্রিকের আয়তন ও এ বি সি তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এইচ। আচ্ছা, ও এ বি সি তলের ক্ষেত্রফল দেখো, ও এ বি সি তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্রফল কিছুক্ষণ আগে যেটি আমরা দেখলাম সেটি কি দেখো, ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমিটা কি, ও এ, ভূমিটা হলো ও এ এবং উচ্চতাটা কি, এই যে লম্ব ভূমির উপরে যে লম্ব অঙ্কন করলাম এইচ সেটি। আমি এই আলোচনাটি একটু সংক্ষিপ্ত করতেছি, কারণ এরই একটা ব্যাখ্যা আমরা সামনে একটু আগেই দেখে আসি। এখানে ও এর সমান কি, এই যে পি ভেক্টরের মান হবে পি এবং কিউ সাইন আলফা, এখানে এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে কি হচ্ছে, এর সাইন যদি আমরা বের করতে চাই, একটু আগে এরকমই দেখলাম, সাইনের লম্ব বাই অতিভুজ এস ডিভাইডেড বাই ওসি, অর্থাৎ ওসি এই যে এই বাহুটি যেটি অতিভুজ। আচ্ছা, ওসি ইকুয়াল টু কিউ ভেক্টরের মান তো কিউ এস ডিভাইডেড বাই কিউ, তাহলে এস ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, কিউ সাইন আলফা। আচ্ছা, এটাই হলো কিউ সাইন আলফা। এর যদি সাইন মানে তার মানে ক্রস গুণনের ক্ষেত্রে, তার মানে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এ বি সাইন থিটা, ঠিক অনুরূপভাবে পি কিউ সাইন আলফা, এখানে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের মডুলাস। আচ্ছা, ক্রস গুণফলের এখানে দেখো আমি যেটি বলতে যাচ্ছিলাম, যেটি এর আগে দেখছি যে এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে, ঠিক আগের মতোই অনুরূপভাবে উপরের দিকে হচ্ছে এটি। আচ্ছা, এটিকে যদি আমরা এই পি ক্রস কিউ ক্রসকে যদি আমরা এস ভেক্টর দ্বারা নির্দেশ করি, ধরে নিলাম যে এটি, তাহলে দেখো এই এতটুকু অংশকে যদি আমরা এখানে দেখাই, তাহলে দেখো এই চিত্রে দেখো এখন এই যে এটি এস ভেক্টর নির্দেশ করলাম, তাহলে দেখো এস ভেক্টর এবং আর ভেক্টর, এই যে এখানে দেখো এই ও এ বাহুকে পি ভেক্টর, ও সি বরাবর কিউ ভেক্টর এবং ও জি বরাবর আর ভেক্টর নির্দেশ করলাম। তাহলে এখানে এস ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা বিবেচনা করি, তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাকে আমরা আলফা ভাবতে পারি। দেখো এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও কি হচ্ছে, আলফা। তাহলে এই আলফা কোণের বিপরীত বাহুটা কি, লম্ব, এবং এটি তার ভূমি নির্দেশ করবে। দেখো কোণের ক্ষেত্রে এটি হলো কি, এই এসটা হলো তখন ভূমি আর এর বিপরীত বাহুটা হবে লম্ব। আচ্ছা, এখন তাহলে আমরা এটির যদি কস বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারবো, দেখো এটি যদি কস বের করি, এটি দেখো কস সমান কস আলফা এবং এদের মধ্যবর্তী কোণ যেহেতু আলফা, কস আলফা বের করলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি এখানে কি এইচ, অতিভুজ হলে হবে কি এই বাহুটি, তার মানে কি ওজি ইকুয়াল টু কি, এই আর ভেক্টরের মান নির্দেশ করবে, তাহলে ওজি ইকুয়াল টু কি লিখতে পারি আর, তাহলে এইচ ইকুয়াল টু কী পাবো, আর কস আলফা। যেখানে দেখো ও এ বিসি তলের ক্ষেত্রফল তো আমরা ওখানে একটু আগে দেখলাম, আর উচ্চতা এইচ এর মানটা কত, আর কস আলফা। তাহলে আমরা এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের এই যে মডুলাস, একে আমরা কি ধরছিলাম, এস, পি ক্রস এই যে দেখো পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইকুয়াল টু আমরা ধরছিলাম এস ভেক্টর। যেহেতু এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করছে, এখানে যদি মডুলাস চিহ্ন দেয় এখানে কিন্তু মডুলাস চিহ্ন, তার মানে এটি তার মান নির্দেশ করতেছে, অর্থাৎ এস দ্বারাও লিখতে পারি আমরা। এটি লেখা হলো এস আর কস আলফা। এটি কি ডট গুণফলের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাহলে আমরা ডট গুণফল অনুযায়ী কী লিখতে পারি, এস ভেক্টর ডট আর ভেক্টর। আচ্ছা, এস ভেক্টরের মানটা কি, একটু আগে দেখো এস ভেক্টরের মান এই যে পি ক্রস এস ইকুয়াল টু এস ভেক্টর পি ক্রস কিউ, যেটি আমরা ধরে নিয়েছিলাম সেটি মান বসিলাম, আর ডট আর। এই যে এটি হলো ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয়, এই ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করার সূত্র। এই সূত্রে মানগুলো বসিয়ে দিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। খ হতে কিন্তু আমরা পি ক্রস কিউ এর মানটা পেয়ে গেছি, এই যে এটা, আর দেয়া আছে যে আর ইকুয়াল টু এইটি, এখানে তোমরা মানটা বসিয়ে দিয়ে ডট গুণন করলেই কিন্তু পেয়ে যাচ্ছ ঘন সামুদ্রিকের আয়তন। ঘন সামুদ্রিকের আয়তন কিন্তু শূন্য ঘন একক বের হবে। আচ্ছা, যেহেতু ঘন সামুদ্রিকটির আয়তন শূন্য বের হবে, তার মানে কি পি ভেক্টর কিউ ভেক্টর এবং আর ভেক্টর এরা কি একই সমতলে অবস্থান করবে, অর্থাৎ এরা একটা নির্দিষ্ট তলে অবস্থান করবে। শিক্ষার্থীরা, গ নং প্রশ্ন সম্পর্কে তোমরা নিজের ধারণা পেয়ে গেছো। এখন আসো ঘ নং প্রশ্নটা কি বলেছে। ঘয়ে বলেছে দেখো, এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি ভেক্টরের মানকে বিবেচনা করো। পি ভেক্টরের মানকে নির্দেশ করে নদীর প্রস্থ হিসেবে
নদীর প্রস্থ হিসেবে পি ভেক্টরের মানকে নির্দেশ করতে বলছে। ধরো কিউ ভেক্টর সেই নদীর স্রোতের বেগ এবং আর ভেক্টর নৌকার বেগ নির্দেশ করে এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময় নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে? গাণিতিকভাবে দেখাও। নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়, তার মানে এই এর মানটা ফিক্সড। এর জন্য 3 নম্বর নির্ধারণ করা হয়েছে। এখন দেখো এটির জন্য তোমাদের কি করতে হবে। ভয়ের দেখো এখানে তো পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, আর ভেক্টরের মান এগুলো কিন্তু আমরা জানি। এখন দেখো পি ভেক্টরের মানটাই কি? নদীর প্রস্থ। পি ভেক্টরের মানটাই নদীর প্রস্থ মান হিসেবে কি আমরা এখানে রুট ওভার করে মানগুলো স্কোয়ারিং করতে হয়। তাহলে নদীর প্রস্থ ডি ইকুয়াল টু যেটি মান পাবে সেটি, স্রোতের বেগ ইউ ইকুয়াল টু কিউ ভেক্টরের মান যেটি সেটি, নৌকার বেগ ভি এটি হলো কি আর ভেক্টরের মানটা এটি। এখানে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু নির্দেশ করে দেওয়া আছে যে পরিমাপের দৈর্ঘ্য কিলোমিটার এককে, তার মানে কি নদীর প্রস্থ হবে কি কিলোমিটার এককে এবং বেগ কিলোমিটার পার ঘন্টা এককে পরিমাপ করতে হবে। তার মানে বেগগুলো কী হয় কিলোমিটার পার আওয়ারে হবে। এখন আসো এখানে কী নির্ণয় করতে বলেছিল যে সবচেয়ে কম সময় নদী পার হতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। এখানে মনে করো একটা নদী, এই যে একটা নদী, এর প্রস্থটা কি ডি। আচ্ছা, নদীর পার বরাবর কি স্রোতের বেগ অর্থাৎ ইউ রয়েছে এবং এটি ভিটা কি নৌকার বেগ। আচ্ছা, এটি হলো নদীর প্রস্থ ডি। আচ্ছা, এখন এটা কি স্থূল কোণে যাত্রা শুরু করলে। আচ্ছা, এখানে একটি কথা বললেন, এই যে সবচেয়ে কম দূরত্বে পার হতে চাইলে বা সবচেয়ে কম সময় নদী যদি পার হতে চাও তাহলে কি করতে হবে? লম্বালম্বি বা সোজাসুজি যাত্রা শুরু করতে হবে। আচ্ছা, এখন দেখো স্থূল কোণে যদি যাত্রা শুরু করো তাহলে কী হবে? এখানে দেখো যে ধরি নৌকাটি পৌঁছানোর সর্বনিম্ন সময়টি এবং নৌকাটি স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করে, তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময় অর্থাৎ যে সূত্রটি তোমরা ব্যবহার করে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে সেটি হলো কি টি ইকুয়াল টু প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর ইউ এর উপাংশ প্লাস প্রস্থ বরাবর ভি এর উপাংশ। আচ্ছা, এখন প্রস্থ বরাবর ইউ এর উপাংশটা কী হবে? এই সূত্রে দেখো এখানে এতটুকু কোণটা কত হবে? 90 ডিগ্রি। এই এতটুকু কোণটা কি 90 ডিগ্রি। আচ্ছা, এই স্থূল কোণে মানে কি এই পুরো কোণটা কি হবে? আলফা। আচ্ছা, প্রস্থ বরাবর ইউ এর উপাংশটা কী হবে? দেখো প্রস্থ বরাবর কি এই যে প্রস্থ হলো কি ডি বরাবর ইউ এর উপাংশ, তার মানে এই কোণটা কি এই যে ইউ কস কত হবে? কস যদি ইউ কস 90 ডিগ্রি হবে। আচ্ছা, প্রস্থ বরাবর ভি এর উপাংশ, এই যে এটা হলো প্রস্থ আর বরাবর ভি এর উপাংশ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটি তাহলে এইখান থেকে এতটুকু কি এটা পুরোটাই কি আলফা আর এতটুকু অংশ কি 90, তার মানে পুরো অংশটা আলফা মাইনাস কী হবে 90। তাহলে ভি এর উপাংশটা প্রস্থ বরাবর ভি এর উপাংশটা কী হবে? আচ্ছা, এখানে দেখো ভি এর উপাংশ কী হবে? ভি কস আলফা মাইনাস 90। আচ্ছা, আলফা মাইনাস 90, তাহলে এখানে কি হবে? কস 90-র মান কি 0 আর ভি কস আলফা মাইনাস 90 ভি সাইন আলফা। এখন ভি সাইন আলফাটা কীভাবে আসলো? দেখো এখানে দেখো কস আলফা মাইনাস 90, আমরা কি জানি এখানে যদি আমরা কস মাইনাসটা কমন নেই 90 মাইনাস আলফা, আমরা কি জানি যে কস মাইনাস চিহ্ন ভ্যানিশ করে ফেলে বা খেয়ে ফেলে, তাহলে কস 90 মাইনাস আলফা। আচ্ছা, এখানে এর সাথে 1 অবস্থায় আছে, তার মানে বেজোড় অবস্থায় থাকলে কি কসটা কি হয়ে যায়? সাইন হয়ে যায়, তার মানে কি সাইন আলফা। এই অনুপাতে দেখো এখানে কি আসলো, এটা তো কি হবে ভি সাইন আলফা। তাহলে কি লিখতে পারি? টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এখন আসো দেখো এখানে কি টি মিনিমাম টি সর্বনিম্ন কখন হবে? এখানে যখন সাইন আলফা সর্বোচ্চ হবে। এখানে দেখো এটি কি একটা ব্যস্তানুপাতিক আকারে আসে না, তার মানে একটা বাড়লে আর একটা কী হবে? কমে যাবে। এখানে নদীর প্রস্থ এবং নৌকার বেগটা কিন্তু ফিক্সড, এটি কিন্তু আমরা নড়চড় করতে পারবো না। তার মানে সময় এবং আলফায়ের এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে সময় যদি কম হয় তাহলে কি হবে? আলফায়ের মানটা সর্বোচ্চ হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে টি মিনিমাম হবে যখন সাইন আলফায়ের মান সর্বোচ্চ হবে, অর্থাৎ সাইন আলফা ইকুয়াল টু 1, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি।
আচ্ছা, নদী পার হতে কী ব্যবস্থা গ্রহণ করবে সেটি কিন্তু প্রশ্ন বলেছিল। তাহলে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে নদীর পাড়ের সাথে 90 ডিগ্রি কোণে রওনা হতে হবে, তাহলেই কিন্তু কম সময়ে নদী পার হওয়া সম্ভব, এটি বলেছে। এখন আসো 9 নং প্রশ্নের উত্তরে কি বলেছে। 9 নং প্রশ্নে কি বলেছে অ্যাসাইনমেন্টে? 9 নং বলেছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল। এখন যে সময়টাতে সর্বনিম্ন, কিন্তু সর্বনিম্ন সেই সময়টা কত সেটি নির্ণয় করতে হবে। আচ্ছা, এটি নির্ণয় করার জন্য তোমাদের কি করতে হবে দেখো। এখানে দেখো আমরা কি জানি, যে কিছুক্ষণ আগে সূত্রটিকে দেখলাম, যে আমরা জানি নদী পার হতে সর্বনিম্ন যে সময়টি মিনিমাম টি/ভি সাইন আলফা, এটি সহজ। ডি এর নদীর প্রস্থের মানটা বসায় দিতে হবে, ভি এর মানটা বসায় দিতে হবে, অর্থাৎ নৌকার বেগ। আর সাইনের মানটা তো যখন মিনিমাম মানে সময় যখন সর্বনিম্ন হবে, সাইন আলফা এর মান কি সর্বোচ্চ হবে, আলফা এর মান সর্বোচ্চ হবে, সেটি যেটি আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম। আলফার মানটা বসিয়ে দিবে, তাহলে কিন্তু তোমাদের সর্বনিম্ন সময়টা পেয়ে যাবে। আচ্ছা, এটিকে একক হবে আওয়ারে। আচ্ছা, এখন দেখো এটি একদমই কিন্তু ছোট এবং সহজ। এখন দেখো 9 নম্বর হয়ে গেল। 4 নং প্রশ্নটা কি বলেছে দেখো। এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের ও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কি না। নৌকাটির বেগের ও সময়ের কোনো পরিবর্তন হবে কি না গাণিতিক যুক্তি বিশ্লেষণ করতে বলেছে, যার জন্য 3 নম্বর নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, এর জন্য তোমাদের কি করতে হবে দেখো। 4 নং প্রশ্নের উত্তরে এটি হলো দেখো নদী, এটি নদী যার প্রস্থ কি ডি, আর এটি কি এই পার বরাবর স্রোতের বেগ ইউ, নৌকার বেগ হলো ভি। স্থূল কোণে যাত্রা শুরু করলে দেখো ইউ এবং ভি এর লব্ধিটা কি ডাব্লু, অর্থাৎ প্রস্থ বরাবর লব্ধি হলো ডাব্লু। এটির জন্য দেখো যেটি কথা আর একটু বলে নেই, যে সবচেয়ে কম দূরত্বে নদী পার হতে চাইলে লম্বালম্বি বা সোজাসুজি যেতে হবে, অর্থাৎ স্থূল কোণে যাত্রা শুরু করতে হবে। এতে কিন্তু সূক্ষ্মকোণ বা সমকোণে যাত্রা শুরু করলে কিন্তু হবে না। কেন হবে না দেখো, যদি লম্বালম্বি বা সোজাসুজি শুরুতেই যাত্রা শুরু করে দাও, মানে 90 ডিগ্রিতে, তাহলে কিন্তু দেখো যে স্রোত কিন্তু নৌকাকে ধাক্কা দেবে। স্রোত যত ধাক্কা দেবে তাহলে কি নৌকা আরও সরে যাবে, তাহলে কিন্তু লম্বালম্বি বা সোজাসুজি যেতে পারবে না। এই জন্য স্থূল কোণে যাত্রা শুরু করলে, মনে করো নৌকার বেগ যদি হয়, স্রোত যত ধাক্কা দেবে ধীরে ধীরে এক সময় কিন্তু লম্বালম্বি বা সোজাসুজি কিন্তু পাড়ে পৌঁছানো সম্ভব। এভাবেই কিন্তু সূত্র এভাবেই মানে মূলত কাজ করে। আচ্ছা, এখন দেখো পার বরাবর লম্বাংশ উপপাদ্য ব্যবহার করলে আমরা কি পাই দেখো। লব্ধি ডাব্লিউ এর উপাংশ, ইউ ও ভি এর যে লব্ধির কথা বলতেছি, লব্ধি ডাব্লিউ এর উপাংশ ইকুয়াল টু পার বরাবর ইউ এর উপাংশ প্লাস পার বরাবর ভি এর উপাংশ। আচ্ছা, এখন পার বরাবর দেখো লব্ধি ডাব্লিউ এর উপাংশ কি, এই যে ডাব্লিউ লব্ধি, এর মধ্যবর্তী কোণ কত দেখো, পার বরাবর লব্ধি কি, এটি হলো পার, এটি হলো পার বরাবর লব্ধি কত হচ্ছে, ডাব্লিউ এর উপাংশ কত পাচ্ছি আমরা, যেহেতু এর কস নিলে লব্ধি কি ডাব্লিউ, আর এর কস যদি নেই কস কি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ডাব্লিউ কস 90 ডিগ্রি। আচ্ছা, ইকুয়াল টু দেখো পার বরাবর ইউ এর উপাংশ, পার বরাবর এই যে পার, এটি ইউ এর উপাংশ, তার মানে কি এই যদি পার বরাবর হয় তার মানে এ বরাবর কি কত 0 ডিগ্রি হবে, তার মানে ইউ কস 0 ডিগ্রি পাচ্ছি। আচ্ছা, পার বরাবর ভি এর উপাংশ কত হবে দেখো, পার বরাবর ভি এর উপাংশ, এই যে ভি পার বরাবর ভি এর উপাংশ মানে পুরো কোণটা কি আলফা, এটা পুরোটিকে পার বরাবর আলফা, তার মানে ভি কস আলফা হবে। তাহলে কি পাচ্ছি, কস 90-র মান তো 0 আমরা জানি, তাহলে কস 0 ডিগ্রির মান কি 1, তার মানে কি পাচ্ছি শুধু ইউ থাকতেছে প্লাস ভি কস আলফা, তার মানে ভি কস আলফা। তোমরা এভাবে করে এপাশ ওপাশ নিয়ে গেলে তাহলে আলফা এর মান কী বেরোচ্ছে, আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, এটি পাচ্ছি। এখানে ইউ এর মান বসিয়ে দিবে, ভি এর মান বসিয়ে দিলে কিন্তু আলফা এর মান একটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন দেখো সূত্রটিকে আমরা জানি তো আলফা এর একটা মান পাবে টি ইকুয়াল টু আমরা কি জানি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এই আলফা এর মানটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে, ডি এর মান তো জানোই, ভি এর মান তো জানোই, এখানে বসিয়ে দিয়ে আলফা এর মানটা যখন বসাবে টি এর কিন্তু একটা মান তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, সর্বনিম্ন সময়, এর আগে যে টিটা নির্ণয় করেছি সর্বনিম্ন সময় কিন্তু নদী পার হওয়ার কথা বলা ছিল, তার মানে ওই সময়ের থেকে এই সময়টা কি নিশ্চয়ই বেশি হবে।
সেই সময় মাইনাস করলে কিন্তু দেখো এখন সবচেয়ে কম দূরত্বে পার হতে সময় লাগবে, সেই সময় থেকে এই যে বেশি সময়টা পেলে এবং সর্বনিম্ন সময়টা বিয়োগ দিলেই তোমরা সময়ের ব্যবধানটা কিন্তু পেয়ে যাচ্ছ। এভাবেই তোমাদের এই 4 নং প্রশ্নের উত্তরটি তোমরা সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, আমার আজকের অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে দিক নির্দেশনা ছিল এ পর্যন্তই। তোমরা কপি না করে নিজে বুঝে শুনে অ্যাসাইনমেন্টগুলো করবে এবং বইয়ের সাহায্য নেবে। বইয়ে কিন্তু এই সম্পর্কিত সকল তথ্য ভালোভাবে দেয়া আছে। শিক্ষার্থীরা, আজকের অ্যাসাইনমেন্টটি আমার এই পর্যন্তই। তারপর তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে, আমাকে মেসেঞ্জারে নক করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।